বাবার বাড়িতে 8 কেজি মিষ্টি আর 5 কেজি রসমালাই কিনে নিয়ে যাওয়ার পরে রাতের বেলায় আমার স্বামীকে ভাত দেওয়া হলো 1 পিস পাঙ্গাস মাছের ঝোল আর 2 টুকরো ব্রয়লার মুরগির মাংস দিয়ে। খাবারগুলো দেখে আমার স্বামী আমাকে বলে উঠলো, আর কোনো সস্তা জাতীয় খাবার নেই, এত দামি খাবার আমার গলা দিয়ে নামবে না। আমি তখন আমার চোখের কোনায় পানি মুছতে মুছতে বললাম, বিয়ের সময় খেয়াল ছিল না বাপ মা মরা মেয়েকে বিয়ে করলে শ্বশুর বাড়িতে আদর যত্ন জুটবে না, ভাইয়ের সংসারে বড় হয়েছে, এখন এতটুকু পাচ্ছ, এটাই তো অনেক। আমার এই কথাগুলো শুনে আমার স্বামী আর আমাকে কিছুই বললো না। বাটি থেকে যখন তরকারি বেড়ে প্লেটে নিবে তখন আমি আমার স্বামীকে বাধা দিয়ে বললাম, যে জিনিস খেতে ইচ্ছে করছে না সেটা খেয়ে আমাকে আর খুশি করানো লাগবে না, একটু বসো, আমি তোমার জন্য ডিম ভেজে নিয়ে আসতেছি। আমি ডিম ভাজতে গেলে আমার ভাবি তখন রান্নাঘরে এসে বলে, ডিম ভাজতেছো কেন, রান্না কি ভালো হয়নি, আমি কি ভালো রান্না করতে পারি না? তখন আমি কিছুটা মাথা নিচু করে বললাম, আসলে ভাবি আমার হাজবেন্ড পাঙ্গাস মাছ আর ব্রয়লার মুরগিতে অ্যালার্জি আছে, সে একদমই এটা খেতে পারে না। তখন আমার ভাবি আমাকে খোঁচা মেরে বলল, বড়লোক বাড়ির ছেলে তো গরিবের খাবার খেতে পারছে না। আমি আমার ভাবির কথাগুলো শুনেও না শোনার ভান করে ডিমটা ভাজতে লাগলাম। পরের দিন সকাল 11টা বেজে গেল, কিন্তু তাও নাস্তার কোনো খবর নেই। এই অবস্থা দেখে আমি আমার ভাবিকে ডাকতে গেলাম, কিন্তু দেখলাম দরজা বন্ধ, ফ্রিজেও তালা মারা। আমার ডাকাডাকিতে ভাইয়া ভাবি রুম থেকে বের হয়ে আসলো ঠিক 11:30টার দিকে। তখন আমার ভাইয়া আমাকে বলল, কিরে ছুটির দিনে এত সকাল সকালে ডাকাডাকি করছিস কেন? তখন আমি আমার ভাইয়াকে বললাম, ভাইয়া 11:30টা বেজে গেছে, এখনো তোমাদের জামাইকে নাস্তা করাতে পারিনি, রাখছিলাম ফ্রিজের চাবিটা নিতে, নাস্তার জন্য ফ্রিজ থেকে ডিম আর কিছু সবজি বের করে নিতাম। এই কথা শোনার পর আমার ভাবি পেছন থেকে বলে উঠলো, আরে আর বলো না, ফ্রিজে তালা মেরে রাখি তোমার ভাইয়ের জন্য, তুমি তো ভালো করেই জানো তোমার ভাইয়ের ডায়াবেটিস, তারপরও ফ্রিজ খুলে শুধু মিষ্টি খায়, এজন্যই তালা মেরে রাখা, তুমি আবার অন্য কিছু মনে করো না। তখন ভাবিকে বললাম, রাতের বেলা যখন ফ্রিজ থেকে ডিম নিলাম তখন তো ফ্রিজ লক করা ছিল না, আর আমার ভাইয়ের কোনো ডায়াবেটিস নেই, এটা আমি ভালো করেই জানি। এই কথা শোনার পর আমার ভাইয়া আমতা আমতা করে বলল, তোর ভাবি ঠিকই বলেছে, ইদানিং আমার একটু ডায়াবেটিস দেখা দিয়েছে। আমি আর তখন কিছু না বলে রান্নাঘরের দিকে চলে গেলাম নাস্তা বানাতে। সকালের নাস্তা দিতে দিতে প্রায় তখন 12:30টার বেশি বেজে গেল। আমার স্বামী তখন খাবার টেবিলে বসে বলল, দরকার কি ছিল এখন নাস্তা বানানোর জন্য, একটু পরে না হয় একসাথে দুপুরের খাবার খেয়ে নিতাম। এই কথা শোনার পর আমি তাকে রাগান্বিত চোখে বললাম, চুপচাপ নাস্তা খেয়ে ওঠো। আমার স্বামী আর কিছু না বলে চুপচাপ নাস্তা খেয়ে নিল। নাস্তা কমপ্লিট করার পর যখন আমার স্বামী একটু খাটের উপর বিশ্রাম নেওয়ার জন্য শুচ্ছিল তখন আমি তাকে বললাম, অনেক হয়েছে শ্বশুর বাড়িতে বেড়ানো, এখন ব্যাগপত্র গুছাও। আমার স্বামী তখন অবাক হয়ে বলল, গতকাল বিকেলেই তো আসলাম, আজ সকালেই চলে যাব? আমি তো ভেবেছিলাম শ্বশুর বাড়িতে কয়েকদিন থাকবো। তখন আমি তাকে বলে উঠলাম, তোমার আবার কিসের শ্বশুর বাড়ি, তোমার তো শ্বশুরও বেঁচে নেই, শাশুড়িও বেঁচে নেই, তাই তোমার কোনো শ্বশুর বাড়িও নেই। এই কথাগুলো যখন বলছিলাম তখন আমার চোখ থেকে অঝরে পানি বের হচ্ছিল। নিজের বাড়িতে আসা নিজের স্বামীকে এত অযত্নে দেখে আমি আর সহ্য করতে পারতেছিলাম না। এরপর আমি ব্যাগপত্র গুছিয়ে আমার স্বামীকে নিয়ে আমার বাবার বাড়ি থেকে চলে আসলাম। ঠিক ওই দিনই আমার শ্বশুর বাড়িতে একটা বিয়ের দাওয়াত ছিল। দাওয়াতটা ছিল তার চাচাতো ভাইয়ের বিয়ের। আমার চাচা শ্বশুর আমার শাশুড়িকে ডেকে নিয়ে বলল, ভাবি ফকিন্নির বাড়ি থেকে ছেলেকে বিয়ে করায়নি, মেয়ের বাড়ি থেকে আমার ছেলেকে ফ্রিজ, টিভি, মোটরসাইকেল, ঘরের আসবাবপত্র সবকিছু দিয়েছে, আপনার ছেলে শ্বশুর বাড়ি থেকে আপনাদের কি দিয়েছে? আমার শাশুড়ি মা তখন কিছুটা হেসে বলল, নিজের বাড়ির সবচেয়ে অমূল্য রত্নটা আমাদেরকে দিয়েছে, তাদের মেয়েকে দিয়েছে, আমাদেরকে আর কি দিবে? তখন আমার চাচা শ্বশুর আর একটু খোঁচানোর জন্য বলে উঠলো, কেন ভাবি, এখন তো মেয়েদের বাড়ি থেকে টিভি, ফ্রিজ, মোটরসাইকেল আরো অনেক কিছু দেয়, আপনার ছেলের বউর বাড়ি থেকে কি কিছুই দেয়নি? তখন আমার শাশুড়ি মা হেসেই বলে উঠলো, আমার ঘরে 2টা ফ্রিজ আছে, একটা নর্মাল আর একটা ডিপ, আর ঘরে বিশাল বড় টিভি আছে, তাই টিভির কোনো প্রয়োজন নেই। আর আপনি তো ভালো করেই জানেন আমার ছেলের দামি প্রাইভেট কার আছে, তো মোটরসাইকেল দিয়ে ও কি করবে? আমার ঘরটা তো আল্লাহর রহমতে সবকিছুই ছিল, ছিল না শুধুমাত্র একটা মেয়ে, তাই ওরা আমাকে দয়া করে তাদের মেয়েটাকে দিয়েছে, আমার আর কিছু চাই না। আমার শাশুড়ির মুখে এমন কথা শুনে আমার চোখের পানি আর ধরে রাখতে পারলাম না। আমার শাশুড়ি তখন আমাকে দেখে বলল, এই তোর সমস্যা কি? কিছু হলেই এরকম নাকের পানি চোখের পানি এক করিস কেন? এত সুন্দর করে সেই কতটা সময় ধরে সাজলি আর এখনই নষ্ট করে ফেললি। শোন মা, আজকে তোকে একটা কথা বলি, আমার বিয়ে হয় সেই 15 বছর বয়সে। বিয়ের পর থেকেই দিন রাত কষ্ট করে সংসারে কাজ করতাম, এত কষ্ট করে সারাদিন খেটেও কোনো সম্মান পেতাম না। শাশুড়ি, ননদ, দেবর সবাই আমার বিরুদ্ধে কোনো না কোনো অভিযোগ রাখতো। একটা সময় বুঝতে পারলাম আমার এই মুখ বুঝে থাকাটাই যত সমস্যার কারণ। এরপর থেকে যে যেটা করতো তাকে সেটা চোখে আঙ্গুল দিয়ে বুঝিয়ে দিতাম। একটা কথা জীবনে সবসময় মনে রাখবি মা, তোর ওপর যখনই কোনো অন্যায় হবে ঠিক তখনই তুই প্রতিবাদ করবি, দেখবি সব সমস্যা সমাধান হয়ে গিয়েছে। আমার শাশুড়ির মুখে এসব কথা শোনার পর আমার কান্না যেন থামছেই না। তারপর আমার শাশুড়িকে কত সময় জড়িয়ে ধরে কিছুটা ঠান্ডা হলাম। সত্যি এই যুগে এরকম শাশুড়ি পাওয়াটা ভাগ্যের ব্যাপার। এর কিছুদিন পরে আমার ভাইয়া ভাবি আমাদের বাসায় আসবে। কথা শোনার পর আমি আমার স্বামীর হাতে লম্বা একটা বাজারের লিস্ট ধরিয়ে দিলাম, আরো বললাম, যা
যা আমি এখানে লিখে দিয়েছি সবকিছু বুঝে শুনে নিয়ে আসবে। তখন আমার স্বামী আমার শাশুড়িকে বলে উঠলো, মা আমি তো ভেবেছিলাম 1 কেজির একটা পাঙ্গাস মাছ আর 1.5 কেজির একটা ব্রয়লার মুরগি বাজার থেকে নিয়ে আসবো, কিন্তু তোমার বৌমা আমাকে এত বড় বাজারে লিস্ট করে দিয়েছে, আমার তো মনে হচ্ছে পুরো বাজারটাই আমার মাথায় করে নিয়ে আসতে হবে। তখন আমার শাশুড়ি মা কিছুটা মুচকি হেসে বলল, সব সময় কেন বৌমার পিছনে এত লাগিস, বলতো যা তাড়াতাড়ি যা 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 আনতে বলেছে সবকিছু নিয়ে আয়। আমার ভাইয়া ভাবি যেদিন আমাদের বাসায় আসলো সেদিন আমি গরুর মাংস, খাসির মাংস, মুরগির মাংস সাথে 5 পদের মাছ রান্না করেছিলাম। সবাই খাওয়া দাওয়া শেষ করে যখন আমরা ড্রয়িং রুমে বসেছিলাম তখন আমার ভাইয়া আমাকে বলল, আসলে এসেছিলাম একটা দরকারে, তোর স্বামীর তো আল্লাহর রহমতে কোনো কিছুর অভাব নেই। আসলে আমার দিনগুলো এখন তেমন একটা ভালো যাচ্ছে না। আমি চাচ্ছিলাম বাবা মা বেঁচে থাকতে তোকে যে জমিটা তোর নামে লিখে দিয়েছিল সেই জমিটা বিক্রি করে বাজারের একটা ব্যবসা দাঁড় করাবো। আর বোন যদি পারিস এখন ওই জমিটার দাবিটা তুই একদমই ছেড়ে দে। তখন আমি বললাম, কেন আমি দাবি ছাড়বো, এখনো দাবি আছে বিধায় আমার বাবার বানানো বাড়িটাতে বেড়াতে গিয়েছিলাম। বেড়াতে গিয়ে 1 টুকরো পাঙ্গাস মাছ আর 2 টুকরো ব্রয়লার মুরগি দিয়ে তো জামাই নিয়ে ভাত খেয়ে আসতে পেরেছিলাম। ওইটুকু দাবি আছে বিধায় সেই বাসা যে আমি একবেলা ভাত খেয়ে আসতে পেরেছিলাম। আর দাবি যদি সম্পূর্ণ ছেড়ে দেই তাহলে তো বাড়ির আশেপাশে আমি কখনোই যেতে পারবো না। আর তারপর আমি আমার ভাবিকে বললাম, আচ্ছা ভাবি, আমার ভাইয়া যখন তোমাদের বাসায় বেড়াতে যায় তখন কি ভাইয়াকে তোমরা সকাল 8টার নাস্তা দুপুর 1টায় দাও? আর ভাবি এটাও শুনে রাখো, আমি এতটাও ছোট লোক হইনি যে তোমাদের ফ্রিজ থেকে খাবার বের করে আমি আমার স্বামীকে খাওয়াবো। আমার শ্বশুর বাড়ি দেখেই বুঝতে পারতেছো যে আমরা কোন অবস্থাতে আছি। আর ভাইয়া সাপ সাপ কান খুলে শুনে রাখো, আমি আমার জমির ভাগ কখনোই ছাড়বো না। সময় যখন হবে আমি আমার জমির ভাগটা ঠিকই বুঝে নেব, আর সেটা কিভাবে আদায় করতে হয় আমি ভালো করেই জানি। কথা শোনার পর আমার ভাইয়া ভাবি এক মুহূর্তও না দাঁড়িয়ে সেখান থেকে চলে গেল। আর আপনারা তখন যে স্টোরিটা শুনলেন এটা কোনোভাবেই আমার জীবনের সাথে জড়িত নয়, এটা একটা আপুর লাইফ থেকে নাও। এই ঘটনাটা থেকে আপনারা অবশ্যই বুঝতে পারলেন যে বাবা মা মারা যাওয়ার পর ভাই ভাবির কাছে কখনো কোনো আবদার রাখতে নেই, কারণ বাবা মা মারা যাওয়ার পর বাবার বাড়ি পর হয়ে যায়, ভাই ভাবি পর হয়ে যায়। তবে সব ফ্যামিলির ভাই ভাবি পর হয়ে যায় না, কিছু কিছু ভাই ভাবি বাবা মার দায়িত্বটা পালন করে।